প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অনলাইন ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শঙ্কর অরবিটালের যে প্রকারভেদ ছিল, সেই প্রকারভেদ থেকে আমরা sp2 অরবিটাল এবং sp শঙ্কর অরবিটাল, এই দুইটি শঙ্কর অরবিটাল নিয়ে আলোচনা করব গত ক্লাসের ধারাবাহিকতায়। গত ক্লাসে তোমরা শঙ্কর অরবিটাল কি, শঙ্করায়ন কি এবং সেই সাথে sp3 শঙ্করায়ন তোমরা শিখেছ। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব প্রথমে সেটি হচ্ছে sp2 শঙ্করায়ন। sp2 শঙ্করায়ন। এখন এই sp2 শঙ্করায়নের ক্ষেত্রে আমরা কিন্তু এই গত ক্লাসে হয়তো তোমরা শিখেছো যে sp2 বলতে বোঝায় এখানে একটি হচ্ছে s অরবিটাল এবং অন্য দুটি হচ্ছে আমাদের p অরবিটাল। কোন s এবং কোন p অরবিটাল সেটি হচ্ছে আমাদের যে যোজ্যতা স্তর আছে, অর্থাৎ হচ্ছে বহিস্থ স্তর আছে, সেই বহিস্থ স্তরের একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল মিলিত হয়ে যে আমাদের শঙ্কর অরবিটাল তৈরি করে সেটিকে বলা হচ্ছে sp2 শঙ্কর অরবিটাল, বা এটাকে আমরা যদি sp2 শঙ্করায়ন না বলে শঙ্কর অরবিটাল বলি, এটাই সবচেয়ে ভালো হয় যে sp2 শঙ্কর অরবিটাল। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটি s এবং দুটি p মিলিত হয়ে কি করবে, আমাদের sp2 শঙ্কর অরবিটাল গঠন করবে। তো সেইটা আমরা একটু দেখি যে এটা হচ্ছে কি আমাদের s অরবিটাল, এটা কি আমাদের s অরবিটাল। তো এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক দিক লাগে আমাদের, সেটা আমরা দিলাম যে x y এবং এটা z অক্ষ। আমাদের s অরবিটাল মূলত হচ্ছে কি গোলাকার, প্লাস আমাদের দুটি p অরবিটাল। p অরবিটাল হচ্ছে কি ডাম্বেল আকৃতির। তো সেই ক্ষেত্রে আমাদের তিনটা দিক থাকে, আমরা জানি একটা হচ্ছে x y আর একটা z। তো আমরা x এর দিকেরকার p অরবিটাল এবং y এর দিকেরকার p অরবিটাল, এই দুইটি p অরবিটাল আমরা নিলাম। তো এই দুইটি p অরবিটাল নেওয়ার ফলে আমাদের যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে যে একটি s এবং এখানে আমাদের দুইটা কি হচ্ছে, আমাদের p অরবিটাল আমাদের সংকরায়িত হবে, অর্থাৎ এরা পরস্পর মিশ্রিত হয়ে নতুন একটি কাঠামো যে যৌগটি গঠন করবে সেটি হচ্ছে কি আমাদের যে অরবিটালটি গঠন হবে সেটি হচ্ছে sp2 অরবিটাল। তো সেটা কেমন, তাহলে সেটা আমরা একটু দেখি যে এই দুইটা যদি সংকরায়িত হয় তাহলে আমাদের যে কাঠামোটি গঠন হবে সেটি হচ্ছে এরকম। এটাকে বলবো আমরা হচ্ছে sp2 সংকরিত অরবিটাল। তো এখানে আমাদের প্রত্যেকটাই, এটাও আমাদের sp2, এটাও আমাদের sp2, এটাও আমাদের sp2 শঙ্কর অরবিটাল। তো এই ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে কয়টা শঙ্কর অরবিটাল গঠিত হচ্ছে, আমাদের তিনটি। তিনটি হচ্ছে কি sp2 এবং তিনটি হচ্ছে কি সমান আকৃতির এবং সমান শক্তি সম্পন্ন। তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় যোজ্যতা স্তরের একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল মিলিত হয়ে আমাদের কি করে, যে সমশক্তি সম্পন্ন সম আকৃতির যে শঙ্কর অরবিটাল গঠন করে সেটি হচ্ছে কি আমাদের sp2 শঙ্কর অরবিটাল। এখন এই sp2 শঙ্কর অরবিটালের ক্ষেত্রে আমাদের এই তিনটে হচ্ছে কি একদম সমতলীয়, অর্থাৎ একটি সমতলে আমাদের গঠিত হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের প্লেন বোর্ডটা যেমন প্লেন, সেই প্লেনের উপরে কি হচ্ছে আমাদের sp2 শঙ্কর অরবিটালগুলো অবস্থান করতে পারছে। কিন্তু আমরা sp3-র ক্ষেত্রে দেখেছিলাম সেটা হচ্ছে কি চতুস্তলকীয় আকৃতির, অর্থাৎ একটা সমতলে সেটা সীমাবদ্ধ নয়, অর্থাৎ সেটার জন্য আমাদের যে 3D ডাইমেনশন সেটা প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে 3D ডাইমেনশনটা আমাদের প্রয়োজন পড়ছে না আপাতত। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা s অরবিটাল এবং দুটি p অরবিটাল মিলে sp2 শঙ্কর অরবিটাল গঠন করছে। এখন এই sp2 শঙ্কর অরবিটালকে যদি আমরা এইভাবে না করে যদি একটু রেখা দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের ঘটনাটা হচ্ছে এরকম করবো, অর্থাৎ একটা ওই অনেকটা সিলিং ফ্যানের মতো। সিলিং ফ্যানের যে তিনটা দিক থাকে, তো তিনটা দিকের মতো, এবং এদের মধ্যে যে বন্ধন কোণ আছে সেই বন্ধন কোণ তিনটিও সমান, পরস্পরের সাথে তিনটা বন্ধন কোণই সমান, এবং সেটা হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি আমাদের sp2 শঙ্কর অরবিটাল। তো sp2 শঙ্কর অরবিটাল দ্বারা আমরা একটি যৌগ দেখি যে কি যৌগ গঠিত হয়, কারণ তোমরা জানো এইসব শঙ্কর অরবিটাল ব্যবহৃত হচ্ছে যৌগ গঠনের ক্ষেত্রে। যৌগটা যে গঠিত হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের এই শঙ্কর অরবিটালের মাধ্যমে গঠিত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে
BF3 আছে আমাদের বোরন ট্রাইফ্লোরাইড। তো সেই ক্ষেত্রে আমাদের বোরনের ইলেকট্রন ইয়েসটা আমরা একটু দেখি। তো বোরন হচ্ছে আমাদের 5, এক্ষেত্রে হচ্ছে আমাদের 1s2, 2s2, 2p, যদি আমরা একটু ডিটেলসে দেখি 2px, 2py এবং 2pz, তাহলে এখানে 1 আমাদের, বাকিগুলো কি হচ্ছে আমাদের 0 হয়ে গেছে, এগুলাতে আমাদের কোনো ইলেকট্রন নাই। কিন্তু এটাকে যদি আমরা উত্তেজিত করি, অর্থাৎ বোরন যখন উত্তেজিত হবে তখন আমরা একটু স্টার চিহ্ন দেব এবং সেই সাথে 5টা কেমন হবে আমরা একটু দেখি। তাহলে 1s2, তাহলে বহিস্থ স্তরের যে আমাদের ইলেকট্রন আছে 2s এর যে দুইটা ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন আমাদের py তে চলে যাবে। তাহলে এখানে থেকে যাবে কি 2s1, 2px1, 2py1 এবং 2pz আমাদের 0ই থেকে যাবে। তো sp3 আমাদের যে শঙ্কর অরবিটাল ছিল সেখানে আমরা বলেছিলাম একটি s এবং দুটি p, এই দুই মিলে আমাদের কি করবে, একটা sp2 শঙ্কর অরবিটাল, যে সমশক্তি সম্পন্ন 3টি শঙ্কর অরবিটাল উৎপন্ন করে, সেই 3টি sp2 শঙ্কর অরবিটাল, এবং প্রত্যেকটার কি থাকবে, একটি করে ইলেকট্রন থাকবে। তো সেই একটি করে ইলেকট্রন থাকার ক্ষেত্রে আমরা যদি এই sp এবং এই তিনটা যদি আমরা যুক্ত করি, তাহলে আমাদের কি হবে, 3টা sp2 শঙ্কর অরবিটাল তৈরি হবে। তার মানে sp2 শঙ্কর অরবিটাল হয়ে যাবে কয়টি, আমাদের 3টি। এই 3টির প্রত্যেকটির সাথে যদি আমরা দেখি যে এই বোরন পরমাণু কেন্দ্রে আমাদের আছে, তো এটা আমাদের sp2, দেখো। তাহলে এই ফ্লোরিনটা হচ্ছে কি আমাদের এখানে এসে প্রত্যেকটার সাথে যুক্ত হবে, এখানে ফ্লোরিন যুক্ত হবে, এখানে ফ্লোরিন যুক্ত হবে, এখানে ফ্লোরিন যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের sp2 শঙ্কর অরবিটাল, এটাও হচ্ছে আমাদের sp2 শঙ্কর অরবিটাল, যার প্রত্যেকটাই কি আছে, আমাদের একটি করে ইলেকট্রন আছে। অপরদিকে আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তো ফ্লোরিনের ক্ষেত্রে আমাদের কত হচ্ছে, 9, 1s2, 2s2, 2px2, 2py2 এবং 2pz1। তার মানে আমাদের যে অষ্টক তত্ত্ব আছে সেই অনুসারেও হলো আমাদের এখানে আর একটা ইলেকট্রন প্রয়োজন পড়ে, যে ফ্লোরিন যদি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। ফলে এইটা আর এখানকার আমাদের যে sp2 আছে প্রত্যেকটার একটা করে sp2, 3টা sp2 হয়েছে মোট আমাদের। এই প্রত্যেকটা ফ্লোরিনের 2pz অরবিটাল এক একটা sp2 সাথে যুক্ত হয়ে আমাদের কি করবে, বন্ধন গঠন করবে এবং জোড় গঠন করবে। তো 3টা ফ্লোরিনেরই 3টা 2pz অরবিটাল, তার মানে এখানে আমাদের 2pz যে আমাদের অরবিটাল আছে, সেই 2pz অরবিটাল বোরনের একটা sp2 এর সাথে যুক্ত হয়ে অধিক্রমণের মাধ্যমে আমাদের যখন মুখোমুখি অধিক্রমণে যুক্ত হবে, তখন হচ্ছে আমাদের sp2 ফ্লোরিন আমাদের বন্ধন গঠন করবে, অর্থাৎ সমযোজী বন্ধন গঠিত হবে। তো সেম এখানেও আমাদের 2pz, আমাদের এখানেও 2pz, অর্থাৎ ফ্লোরিন পরমাণুর 2pz অরবিটাল বোরন পরমাণুর সংকরিত sp2 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আমাদের কি করবে, যে 2pz sp2 যে আমাদের সিগমা বন্ধন আছে সেটা আমাদের এখানে গঠিত হবে। এই সিগমা বন্ধনটা কি হবে, এখানে গঠিত হবে। কার কার মধ্যে গঠন হবে, ফ্লোরিন এবং বোরনের মধ্যে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন, এই প্রত্যেকটা হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন। এবং এখানে আমাদের যে বন্ধন কোণটা আছে সেটা পূর্বের মতো আমরা যেটা বলেছিলাম 120 ডিগ্রি, সেটাই এখানে থাকবে। তো আশা করছি তোমরা sp2 শঙ্কর অরবিটালটা বুঝতে পেরেছো এবং সেই সাথে sp2 শঙ্করণের মাধ্যমে যে আমাদের যৌগ গঠিত হয় সেটাও বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব, যে 2pz আমাদের যে শঙ্কর অরবিটালের ক্ষেত্রে একটা অরবিটাল রয়ে গেল, সেটা যদি ইলেকট্রন থেকে যায় তাহলে সেটা কেমন হবে। তো সেই ধরনের একটা যৌগ হচ্ছে আমাদের ইথিন, অর্থাৎ C2H4। এই যৌগটা আমরা বিক্রিয়াটা করে দেখব যে এই ইথিন যৌগের গঠনটা কিভাবে হয় সেটা আলোচনা করব। অবশ্যই আমরা যেহেতু sp2 শঙ্কর অরবিটাল আলোচনা করছি, ফলে আমাদের এই ইথিন যৌগটার গঠনটাও হবে কি sp2 শঙ্কর অরবিটালের মাধ্যমে। তো এই sp2 শঙ্কর অরবিটালের ক্ষেত্রে আমরা একটু দেখি যে আমাদের এখানে সেন্টার পরমাণু হচ্ছে কি কার্বন। এখানে আমাদের মোট কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে, এবং 2টা কার্বনই আমাদের sp2 শঙ্কর হবে এখানে।
অর্থাৎ দুইটা কার্বনই আমাদের sp2 সংখ্যার অরবিটাল উৎপন্ন করতে। কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি। কার্বনের 6 1s2 2s2 2p কত আমাদের 2। এখন আমাকে এটাকে যদি উত্তেজিত করি তাহলে আমাদের ঘটনাটা কি করবে এবং ইলেকট্রন বিন্যাসটা একটু আমরা যদি ডিটেলস লিখি তাহলে 2s 2px 2py 2pz। তাহলে এখানে আমাদের উত্তেজিত অবস্থায় এখানে একটা ইলেকট্রন থাকবে। আগেই তো আমাদের এটা যদি একটু ভেঙে লিখতাম তাহলে এখানে কি হতো আমাদের 1 2px 1 2py 1 2pz 0 ছিল আমাদের এখানে। তো এখানে আমাদের 1 আগে ছিল, এখানে 1 ছিল, এই 2s এর একটা ইলেকট্রন আমাদের 2pz এ চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা মোট বহিস্থ স্তরের যোজনী সংখ্যা পেলাম কত 4। কারণ হচ্ছে কি আমাদের বহিস্থ স্তরে মোট 4টি অযুগ্ম ইলেকট্রন এখানে আমাদের বিদ্যমান আছে, অর্থাৎ জোড়াবিহীন আমাদের ইলেকট্রন আছে 4টি। তো এইখানকার মধ্যে আমাদের 3টি, একটি s এবং 2টি p ব্যবহৃত হয়ে আমাদের sp2 সংকর অরবিটাল উৎপন্ন করবে। তো আমরা সেটা একটু দেখি। তাহলে আমাদের একটা কি রয়ে গেল, কি pz রয়ে গেল, যেটা আমরা আগের আলোচনাটায় দেখাইনি। সেটার ক্ষেত্রে আমরা একটু তাহলে ডিটেল দেখি যে একটা s আমরা এখন আর দ্বিকা করবো না, ঠিক আছে। আমরা মোট 3টা দিব। সেটা হচ্ছে এই মোট আমাদের 3টা। আমরা এখন আর এক্স ওয়াই জেড দেখছি না। তা আমরা যদি দিও যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি আমাদের জেড। আর এটার ক্ষেত্রে তো আমাদের দরকার পড়ছে না, কারণ এটা সব দিকেই সমান, এক্স ওয়াই জেড। তো এই ক্ষেত্রে আমাদের আমরা জানি sp2 সংকরায়ন যখন ঘটবে তখন হচ্ছে আমাদের মোট একটা s 2টা p ব্যবহৃত হবে। কি কি ব্যবহৃত হবে? একটা s 2টা p। কিন্তু এখানে কয়টা p আছে আমাদের? মোট 3টা p আছে। তাহলে একটা p যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। তো সেটাকে যদি আমরা একটু দেখি যে একটা s এবং 2টা p মিলিত হয়ে আমরা আগের বারে দেখেছিলাম যে কেমন যৌগ গঠন করেছিল আমাদের। এরকম আমাদের sp2 সংকর অরবিটাল 3টা সমশক্তি সম্পন্ন, অর্থাৎ প্রত্যেকটাই sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, অর্থাৎ 3টা সংকর অরবিটাল আমাদের গঠন হয়েছিল sp2। কিন্তু আমাদের এখানে একটা pz অরবিটাল রয়ে গেল, কারণ আমাদের এই সংকরণে অংশগ্রহণ করেছে px আর হচ্ছে কি আমাদের py অরবিটাল। ফলে আমাদের pz অরবিটালটা রয়ে গেছে। pz অরবিটালটা আমাদের কি করে নাই? সংকরায়নে ব্যবহৃত হয় না। তো সংকরিত ব্যবহৃত না হওয়ার কারণে সেটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, অর্থাৎ লম্বা আকারে থেকে যাবে। কি কারণে? সংকরায়নের ফলে আমাদের যে প্রত্যেকটা এক্স এবং ওয়াই যখন আমাদের এস চরিত্র গোলাকার ছিল তখন এগুলো আরেকটু খর্ব আকৃতিতে হয়ে গেছে। কিন্তু পিজেড অরবিটালটা যেটার মধ্যে যায় নাই, ফলে যেটা আগের রূপে যেভাবে ছিল সেইভাবেই রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিজেড অরবিটাল। এবং এই সেন্টারে আমাদের কি আছে? কার্বন আছে। অর্থাৎ এই কার্বনের sp2 সংকরায়নের চিত্র হচ্ছে এরকম। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে আমাদের ইথিন গঠনের ক্ষেত্রে আমাদের 2টা কার্বন আছে। কয়টা কার্বন আছে আমাদের? 2টা কার্বন আছে, এবং এই 2টা কার্বনই আমাদের এইরকম sp2 সংকরায়িত। তো sp2 সংকরায়িত হওয়ার কারণে আমরা যদি 2টা কার্বনের লিখি যে এখানে একটা কার্বন যদি আমরা দেই যে এইভাবে একটা, আর এইদিকে আমাদের একটা লম্বা আকৃতির কি আছে আমাদের পিজেড আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের পিজেড 2pz, আর এগুলো হচ্ছে কি আমাদের sp2। এবং এই প্রত্যেকটাতে কি আছে আমাদের? একটা করে ইলেকট্রন আছে। তো একইভাবে পাশাপাশি যদি আরেকটা কার্বন ছিল আমাদের, যে কার্বনটা, তো সেই কার্বনটা আমাদের একই রকম। দেখো, আর এইদিকে আছে আমাদের পিজেড। এখন একটা বিষয় খেয়াল করো যে 2টা চিত্র আমি একটু দূরত্ব রাখছি। কি কারণে? শুধু বোঝানোর খাতিরে। তাহলে এটা হচ্ছে কি আমাদের sp2, এটা হচ্ছে কি sp2, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে কি আমাদের 2pz, যেটা হচ্ছে অসংকরিত, সংকরিত হয়নি। তাহলে সেই রকম ক্ষেত্রে আমাদের যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে এই যে আমাদের একটা কার্বন পরমাণু আছে, এই এক একটা কার্বন পরমাণুর সাথে কার্বনের মোট 3টি sp2-র মধ্যে 2টি sp2, অর্থাৎ এইটি আর এইটি, এই দুইটা আমাদের
দুইটা হাইড্রোজেনের যে 1s অরবিটাল আছে সেই 1s অরবিটাল হাইড্রোজেনের সাথে এটা যুক্ত হয়, অর্থাৎ এটা হচ্ছে 1s আর এটা হচ্ছে sp2, এখানে হচ্ছে 1s আর এটা হচ্ছে কি হাইড্রোজেন, অর্থাৎ দুইটা হাইড্রোজেন 1s অরবিটালের মাধ্যমে sp2 এর সাথে অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করে। অর্থাৎ আমাদের sp2 যে তিনটে সংকর অরবিটাল ছিল তার মধ্যে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে গেল, তাহলে আমাদের একটা রয়ে গেল। একইভাবে এই পাশের দুইটা আমাদের কি করবে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে 1s অরবিটালের মাধ্যমে এবং সেটা সিগমা বন্ধন গঠন করবে। এখন আমাদের যে প্রত্যেকটা কার্বনেরই এখানে একটা রয়ে গেল, এইটা রয়ে গেল, তো এই দুইটা যদি আমরা চিত্র যদি চাপিয়ে আনি, অর্থাৎ এটাকে যদি আমি আরেকটু কাছে লিখতাম তাহলে চিত্রটা দেখো, এই অরবিটাল আর এই অরবিটালের মুখোমুখি একটা অধিক্রমণ হইতো। তো এই অধিক্রমণের ফলে sp2 অধিক্রমণের মাধ্যমে এখানেও একটা সিগমা বন্ধন তৈরি হতো। তো চিত্রটাকে যদি আমরা আরেকটু কাছে নিয়ে আসি তাহলে কেমন দেখা যায়, তাহলে সেটা আমরা একটু দেখি। এখানে কার্বন আছে, এটা তো আমাদের হাইড্রোজেনের সাথে চলেই গেল, এটাও আমাদের হাইড্রোজেনের সাথে অতিক্রমণের মাধ্যমে চলে গেল, এটাও sp2, এটাও আমাদের sp2, অর্থাৎ sp2 কার্বনের এই, আর এখানে আমাদের একটা অসংকরিত জেড অরবিটাল আছে, pz অরবিটাল আছে, তাহলে এটাও 2pz। তো এই দুইটা যখন মুখোমুখি অতিক্রমণ ঘটে তখন এখানে আমাদের কি বন্ধন গঠিত হয়, একটা বন্ধন গঠিত হলো, সেটা হচ্ছে সিগমা। এখন আসি আমাদের যে এই যে অসংকরিত দুইটা অরবিটাল আমাদের রয়ে গেল, একটা হচ্ছে এই কার্বনের 2pz আর একটা হচ্ছে এই কার্বনের 2pz। তো এই দুইটা আমাদের মধ্যে কি করব আমরা, এই দুইটার মধ্যে আমাদের পাশাপাশি একটা অতিক্রমণ ঘটবে, অর্থাৎ এটা যদি এইভাবে আসে তখন দেখো যে এটা পাশাপাশি একটা অতিক্রমণ আমাদের হয়। পাশাপাশি অতিক্রমণগুলোকে আমরা কি করি, ডট ডট দিয়ে আমরা বোঝাই। তো এই যে 2pz এর যে পাশাপাশি অতিক্রমণ, সেই পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে আমাদের কি পাই বন্ধন। এটা কি হচ্ছে আমাদের পাই বন্ধন। আমরা সিগমা এবং পাই বন্ধনের সংজ্ঞা করেছি যে মুখোমুখি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন, আর পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় অর্থাৎ উপরে এবং নিচে, সেটা এইটা কিন্তু দুইটা বন্ধন না, এই দুইটা মিলে কিন্তু একটা বন্ধন। আবার তোমরা দুইটা মনে করো না যে এখানে একটা দাগ দিয়েছি এখানে একটা দাগ দিয়েছি, অর্থাৎ পিজেড অরবিটাল পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে উপরে এবং নিচে একটা বন্ধন গঠন করে এবং সেটা হচ্ছে আমাদের পাই বন্ধন। এবং এর ফলে আমাদের যে যৌগটা গঠন হয় সেটা হচ্ছে যে এখানে এইচ, এটা আমাদের কার্বন, এখানে এইচ এবং এই পাশাপাশি অতিক্রমণের ফলে একটা পাই বন্ধন গঠিত হয়েছে, ফলে এখানে আমরা আরেকটা দাগ দিয়ে দেব। তাহলে দেখো এইটা হচ্ছে কি আমাদের ইথিনের গঠন এবং সেটা হচ্ছে sp2 সংকরের মাধ্যমে। তো এর ফলে যে কার্বন কার্বন যে আমাদের বন্ধনটা গঠিত হলো এবং এর ফলে আগে যে সিগমা বন্ধনটা ছিল, সিগমা বন্ধন এবং পাই বন্ধনের ফলে এই বন্ধন দৈর্ঘ্যটা হয়ে যায় হচ্ছে 0.134 ন্যানোমিটার। তাহলে 134 ন্যানোমিটার, এটা হচ্ছে কি আমাদের বন্ধন দৈর্ঘ্য। কারণ আমরা জানি যে যখন শুধু sp3-তে যখন আমাদের বন্ধন গঠিত হয় তখন হচ্ছে এই বন্ধন দৈর্ঘ্যটা হয়ে যায় 1.54, কিন্তু এটা যেহেতু একটা আমাদের কি আছে দ্বিবন্ধন চরিত্র আছে, অর্থাৎ পাই চরিত্র আছে, এই পাই চরিত্র হওয়ার কারণে এই বন্ধন দৈর্ঘ্যটা ছোট হয়ে আসে। এবং যখন তোমরা দেখবে ইথাইন অর্থাৎ যখন ত্রিবন্ধন থাকবে তখন পাই চরিত্রের পরিমাণ কি হচ্ছে আরো বৃদ্ধি পাবে, কারণ তখন দুইটা আমাদের পাই বন্ধন থাকবে, ফলে এই বন্ধন দৈর্ঘ্যটা দেখবে আরো ছোট হয়ে আসবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ইথিন অণুটা কিভাবে sp2 সংকরণের মাধ্যমে গঠিত হয়। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে sp সংকর অরবিটাল, অর্থাৎ একটি s এবং একটি p অরবিটাল মিলিত হয়ে বহিস্থ স্তরের এই দুটি অরবিটাল মিলিত হয়ে সংকরণের মাধ্যমে যে দুটি, কারণ মিলিত হচ্ছে দুটি, উৎপন্ন করবে দুটি সংকর অরবিটাল, সেই দুটি সংকর অরবিটাল হচ্ছে আমাদের sp সংকর অরবিটাল। তো সেই ক্ষেত্রে আমাদের একটি s দিলাম প্লাস একটি p, তার মানে এইখানে যদি আমরা একটি p দেখাই তাহলে এটা হচ্ছে কি আমাদের একটি p। এখানে আমাদের pz এবং py এর থাকতেই পারে, pz আমাদের সেই ক্ষেত্রে আমাদের p অরবিটাল থাকতে পারে। তো আমরা চিত্র সুবিধার্থে এই দুটি আমরা শুধু দেব, বাকি দুটো আমরা রেখে দিলাম যে দুইটা এখন নাই মনে করলাম, কারণ আমাদের b অংশগ্রহণই করবে হচ্ছে একটি s একটি p, বাকি দুটো তার অংশগ্রহণ করতে পারে না, ফলে আমরা চিত্রের সুবিধার্থে এই দুইটা আমরা দিলাম না এই মুহূর্তে। তো এটা যখন সংকরায়িত হবে তখন আমাদের যেহেতু দুইটা অংশগ্রহণ করেছে ফলে দুইটা উৎপন্ন হবে। তো দুইটা যেহেতু উৎপন্ন হবে তাহলে পরস্পরের এরা বিপরীত দিকেই থাকবে। তাহলে এটা একটা sp সংকর অরবিটাল, এটা একটা sp সংকর অরবিটাল।
এবং স্বভাবতই দেখা যাচ্ছে যে এখানে যে বন্ধন কোণটা হবে সেই বন্ধন কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, যেহেতু পরস্পর বিপরীত দিকে আছে আমাদের সাথে একটি লাইনই আছে, ফলে এই বন্ধন কোণটা হবে 180 ডিগ্রি। তো সেই বন্ধন কোণ অনুসারে তাহলে আমরা দেখতে পারলাম যে একটি এস এবং একটি পি। তাহলে এখানে যদি আমাদের যদি বাকি দুটো থেকে যেত, যে বাকি দুটো আছে আমাদের এখানে, তাহলে দেখা এখন চিত্রটা কেমন হয়। তাহলে বাকি দুটো থেকে গেলে আমাদের এটা আমরা একটু কোণের পরিমাণটা একটু ইয়ে করে দিই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটি পিওয়াই এবং একটি পিজেড, এটাকে যদি আমরা পিওয়াই দিই, এটা পিজেড দিলাম, তাহলে এই দুইটা আমাদের অসংকরিত পি অরবিটাল আমাদের রয়ে গেছে। তো সেইটা হচ্ছে চিত্র পরবর্তীতে বোঝানোর জন্য দিলাম আমরা। তো এরকম একটা যৌগ আমরা দেখি যে কি যৌগটা গঠিত হয় এর মাধ্যমে। শুধু একটি অরবিটালই আমাদের পিতে আছে, এরকম একটা আগে যৌগ দেখি। তাহলে সেইটার ক্ষেত্রে আমরা দেখি যে বেরিলিয়াম ক্লোরাইড। তো বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা একটু দেখি, সরি 2। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বেরিলিয়ামের কত আমাদের 4, ইলেকট্রন বিন্যাস করলে কত হয় 1:2:2, অর্থাৎ পিতে যাওয়ার রিপ্রেজেন্ট পাবো, অর্থাৎ 2p মান কত এখানে 0। তাহলে এটাকে যদি আমরা একটু উত্তেজিত করি তাহলে বেরিলিয়াম 4 স্টার দেবো আমরা। উত্তেজিত মানে হচ্ছে স্টার চিহ্ন হবে, তার মানে বহিস্থ স্তরের ইলেকট্রন একটু কি হয়ে যাবে, ভেঙে ভেঙে সরিয়ে যাবে, অর্থাৎ পিতে চলে যাবে। দেখুন 2s এর আমার দুটো ইলেকট্রন ছিল, 2s এ একটি ইলেকট্রন থাকবে, ফলে 2px এ একটা চলে আসবে, 2py তে আসবে না কারণ আর ইলেকট্রন নাই, এবং 2pz ও আসবে না কারণ আর ইলেকট্রন আমাদের নেই। তাহলে এই এস এবং এই পি মিলিত হয়ে আমাদের দুটি এসপি সংকর অরবিটাল গঠন করবে। একইভাবে এখন এই এসপির সাথে একটা ইলেকট্রন আছে, এই এসপিতে আমাদের একটা অযুগ্ম ইলেকট্রন আছে। তো সেই ইলেকট্রনগুলো থাকার কারণে আমাদের যে ক্লোরিন পরমাণু ছিল, সেই ক্লোরিন পরমাণুর সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কি হয়, আগেরটার মতো আমাদের 2pz এ আমাদের 1 থাকবে, সরি এটা 3 হয়ে যাবে। আমরা যে ফ্লোরিনের ক্ষেত্রে দেখলাম 2pz, এই ক্ষেত্রে আমাদের 3pz এও আরেকটা ইলেকট্রন। তো এইটা কি করবে, এই এসপির সাথে মিলিত হবে, আরেকটা ক্লোরিন পরমাণু যে 3pz আছে আমাদের 1, সেটা এই এসপির সাথে এসে যুক্ত হয়ে আমাদের সমযোজী বন্ধন গঠন করবে, শেয়ার করে ইলেকট্রন শেয়ার করে দুজনেই কি করবে, অষ্টক তত্ত্বের অর্জন করবে। যদি এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে তো সেটা আমাদের থাকুক, সেটাই মোট আমরা আলোচনা করছি না। তাহলে এখানে আমাদের দেখো যে মোট হচ্ছে কি, এইখানে মোট 8টা ইলেকট্রন আমাদের হয়ে গেছে, এখানে 4টা ছিল আর এখানে আমাদের 2টা আসে, তাহলে কয়টা হয় আমাদের মোট 6টা। তাহলে এটা একটু ব্যতিক্রম আছে, তো সেই ব্যতিক্রমের দিকে আমরা যাচ্ছি না, আমরা একটু স্বাভাবিকভাবে আলোচনা করছি। তাহলে এইটার ক্ষেত্রে চিত্রটা কেমন হচ্ছে, আমাদের এসপি সংকর অরবিটাল হচ্ছে এরকম, একটু বড় হয়ে ছোট হয়ে গেল। এখন তো এই ক্ষেত্রে একটা ক্লোরিন আসবে, এইখানে আমাদের একটা ক্লোরিন আসবে। তো এটা হচ্ছে আমাদের এসপি, এটা হচ্ছে এসপি, আর এটা হচ্ছে আমাদের 3pz1 এর মাধ্যমে, এখানে 3pz1 এর মাধ্যমে আমাদের সেটা বন্ধন গঠন করবে। কি বন্ধন গঠন করবে, সিগমা বন্ধন, এখানে আমাদের সিগমা বন্ধন গঠিত হবে। এবং এই অণুটা কেমন হবে, তাহলে এই অণুটা হয়ে যাবে এরকম, দেখো বেরিলিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, অর্থাৎ এই অণুটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের সরল রেখে, অর্থাৎ একটা সরল রেখা, এবং এর বন্ধন কোণ কত হবে 180 ডিগ্রি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমাদের এই এসপি সংকরণের মাধ্যমে যে বিষয়টি এখন আছে আমাদের কার্বনের ক্ষেত্রে, সেটি হলো আমাদের যে ইথাইন অণু আছে আমাদের, অর্থাৎ C2H2 এর গঠনটা আমরা একটু দেখব। তাহলে আগের মতো আমাদের কার্বনের কত 6, যদি এটা উত্তেজিত অবস্থা একেবারে প্রথমে নিয়ে নিই, তাহলে আমাদের কি হচ্ছে 1:2, 2s, 2px, 2py, 2pz, 1 1 1 1, অর্থাৎ প্রত্যেকটাই 1 আছে, কিন্তু আমাদের ব্যবহৃত হবে কোন দুটো, শুধু এই দুটো ব্যবহৃত, আমাদের py এবং pz থেকে যাবে। তো সংকরণটা কেমন হবে দেখো, এটা হচ্ছে আমাদের 2s অরবিটাল প্লাস হচ্ছে আমাদের এখানে 2p অরবিটাল, যে আমাদের 3টা ছিল, সেই 3টা, তাহলে এটা হচ্ছে আমাদের 2p অরবিটাল, কিন্তু আমাদের এই সংকরণে অংশগ্রহণ করবে মাত্র হচ্ছে 2টি। তো 2টি অংশগ্রহণ করলে আমাদের জাস্ট 180 ডিগ্রি এরকম হবে,
এটা হচ্ছে আমাদের sp, এটা হয়েছে আমাদের sp। তো এইখানে আমাদের যেটা থেকে যাবে এটা থেকে যাবে, একটা হচ্ছে pz আর একটা p হয়, যেগুলো হচ্ছে অসংকরিত এবং প্রত্যেকটা একটা করে ইলেকট্রন আছে। প্রত্যেকটা অরবিটালে সংকরিত এবং অসংকরিত প্রত্যেকটা একটা করে ইলেকট্রন আছে, কারণ এখানে আমাদের একটা করে আছে আর এখানে একটা একটা মিলিত হয়ে দুইটা উৎপন্ন করছে, ফলে প্রত্যেকটা একটা করে আছে। তো একটা করে থাকার ফলে আমাদের যে গঠনটি ঘটছে, তাহলে আমরা এখানে দেখলাম সেন্টার কার্বন পরমাণু আছে একটা করে sp এবং একটা করে pz এবং py রয়ে গেছে। এখন এখানে আমাদের ইথাইন অণুর ক্ষেত্রে আমাদের দুইটা কি আছে, আমাদের কার্বন পরমাণু আছে। তো দুইটা কার্বন পরমাণু কি হচ্ছে, আমাদের এই sp সংকরায়িত অবস্থায় আছে। তো sp সংকরায়িত অবস্থায় থাকলে আমরা একটু দেখি চিত্রটা। এটা হচ্ছে কি, দুইটা হচ্ছে কি আমাদের sp, আর যেটা হচ্ছে আমাদের অসংকরায়িত সেটা আমরা একটু দেই। এই দুটো হচ্ছে আমাদের pz এবং py। একইভাবে এই কার্বনের ক্ষেত্রেও আমরা একটু ডিটেইলে দিয়ে দিলাম আগেই। কার্বন, এখানেও কিন্তু কার্বন আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ঠিক কার্বন থাকার ফলে দেখো এটাও sp, এটাও sp, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে pz, এটা হচ্ছে py। এখন এই প্রত্যেকটা কার্বন পরমাণুর দুইটা sp এর মধ্যে একটি sp প্রত্যেকেই একটা করে হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে যুক্ত হবে, অর্থাৎ এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে যার অরবিটাল হচ্ছে 1s এবং sp, এই দুইটার মুখোমুখি দিক্রমণের মধ্যে সিগমা বন্ধন গঠিত হবে। সেম গঠনটা এখানেও হবে, এখানে একটা 1s এর মাধ্যমে হাইড্রোজেন যুক্ত হবে এবং এখানে একটা সিগমা বন্ধন গঠন হবে। কিন্তু বাকি একটা করে যে sp রয়ে গেল, দেখো অলরেডি আমি অঙ্কন করেই ফেলেছি যে এই দুটো মুখোমুখি পাশাপাশি থাকার কারণে এই দুটো কি হয়েছে, মুখোমুখি অতিক্রমণ হয়েছে। তাহলে এখানে কোন দুটো অরবিটাল মুখোমুখি হয়েছে, এখানেও একটি sp, এখানেও একটি sp, তাহলে মোট হচ্ছে sp sp মুখোমুখি অতিক্রমণের ফলে একটা সিগমা বন্ধন এখানেও গঠিত হয়েছে। এখন এই তো গেল আমাদের সিগমা বন্ধনের গঠনগুলো। এখন আমাদের যে দুইটা অসংকরিত অরবিটাল রয়েছে pz এবং py, প্রত্যেকে কি করবে, পাশাপাশি অতিক্রমণ করবে। এই পাশাপাশি অতিক্রমণের ফলে এখানে কি বন্ধন গঠিত হবে, পাই বন্ধন গঠিত, অর্থাৎ py এর সাথে, অর্থাৎ এই pyটা এই py এর সাথে, এই py এর লাস্ট মাত্রাটা এই py এর সাথে, অর্থাৎ এটা একটা পাই বন্ধন গঠিত হলো। একইভাবে pz এর এই পাশটা এটার সাথে, pz এর এই পাশটা এই পাশের সাথে, এখানে একটা কি হলো, আমাদের পাশাপাশি অতিক্রমণের ফলে pz পাশাপাশি অতিক্রমণের ফলে একটা সিগমা বন্ধন, আর py বন্ধন ইয়ের গঠনের কারণে পাশাপাশি অতিক্রমণের ফলে আমাদের আরেকটা সিগমা বন্ধন গঠিত হলো। ফলে আমাদের মূল চিত্রটা কেমন দাঁড়ালো দেখি। যে এখানে আমাদের কার্বন, এটা হচ্ছে আমাদের sp সংকরণের ফলে যে আমাদের প্রথমে যে সিগমা বন্ধন সেটি, এখানে একটা হাইড্রোজেনের সাথে আমাদের কি হচ্ছে, সিগমা বন্ধন গঠিত হয়েছে, এখানে একটা হাইড্রোজেনের সাথে আমাদের সিগমা বন্ধন গঠিত হয়েছে। আর দুইটা আমাদের কি হচ্ছে, অসংকৃত pz এবং py অরবিটাল থাকার কারণে এখানে pz এর কারণে একটা সিগমা পাই বন্ধন গঠিত হয়েছে এবং py এর কারণে আরেকটা আমাদের পাই বন্ধন গঠিত, অর্থাৎ ত্রিবন্ধন। কিন্তু মূল অণুটা কি হয়ে গেছে, আমাদের মূল অণুটা আমাদের সরলরেখী হয়ে রয়েছে। তো সরলরেখী হলে এখানে বন্ধন কোণ কত, আমাদের 180 ডিগ্রি। এখন আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইথিনের ক্ষেত্রে আমরা বন্ধন দৈর্ঘ্য পেয়েছিলাম কত, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা কত, 0.134 ন্যানোমিটার। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু পাশাপাশি অতিক্রমণের ফলে আরেকটা পাই বন্ধন বেড়েছে, ফলে এই বন্ধন দৈর্ঘ্যটা আরো কমে এসেছে। তো কমে এসে এই মানটা হয়ে গেছে 0.12 ন্যানোমিটার। অর্থাৎ যেখানে আমাদের পাই বন্ধনের ইয়ের পরিমাণ বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের বন্ধন দৈর্ঘ্যটা ছোট হয়ে আসবে, আর যত সিঙ্গেল বন্ধন থাকবে তত বন্ধনটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকের ক্লাসের sp2 সংকর অরবিটাল এবং sp সংকর অরবিটালের মাধ্যমে যে সকল যৌগ আছে, মূল যৌগ দুইটা হচ্ছে আমাদের ইথিন এবং ইথাইন, এই দুইটা তোমরা মনে রাখবে। এই দুইটি যৌগ হচ্ছে পরীক্ষায় আমাদের বেশি আসে। ঠিক আছে, এই দুইটা যৌগ যে কীভাবে এটা গঠন করে সেই বিষয়টা এবং বন্ধন দৈর্ঘ্যগুলা এবং বন্ধন কোনটা আমরা আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা আজকে ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। তো আবার সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত তোমরা সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।